সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ব্রেকিং নিউজ। মুখে নিন্দা, গোপনে হাত মেলাল ইসরায়েলের সঙ্গে। ফাঁস হল ৬ মুসলিম দেশের গোপন জোট। এদিকে গাজায় নতুন যুদ্ধ, নিহত ৩৮। শহর ভাঙচুরে ভয় কাঁপছে গাজা সিটি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যদি আপনি মানবতার পক্ষে থাকেন, যদি আপনার বুকেও কাঁদে ফিলিস্তিনের শিশুর কান্না, যদি আপনি চান যুদ্ধ নয় শান্তি, তাহলে এখনই নিচে লিখে দিন ফিলিস্তিন জিন্দাবাদ। আর যদি আপনি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি ফিলিস্তিনের ন্যায় ও সত্যের খবর, যা বড় বড় মিডিয়া আড়াল করে রাখে। বিশ্ব কাঁপানো ফাঁস। গোপনে ইসরায়েলকে সাহায্য করেছে ৬ মুসলিম দেশ। হামাস যুদ্ধের সময় পেছন থেকে চালানো হয়েছে সামরিক সহায়তা। মুখে মুখে গাজার গণহত্যাকে নৃশংস ও মানবতার বিরুদ্ধে অপরাধ বলে নিন্দা করলেও পর্দার আড়ালে ইসরায়েলকে সহায়তা করেছে মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশ। ওয়াশিংটন পোস্ট এবং ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট HCIG এর হাতে আসা সদ্য ফাঁস হওয়া মার্কিন গোপন নথিতে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য। ফাঁস হওয়া নথিটি দেখা যায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নামে একটি গোপন মূর্কিক জামেলিক জোটে যুক্ত হয়ে কাজ করেছে সৌদি আরব, বাহরাইন, মিশর, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত UAE। এদের প্রত্যেকেই প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলেও গোপনে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যৌথ মহড়া, গোয়েন্দা তথ্য বিনিময় ও সামরিক প্রশিক্ষণে অংশ নিয়েছে বলে দাবি নথির। গাজা যুদ্ধের আড়ালে গোপন সামরিক জোট। ওই নথিতে বলা হয় ২০২২ সালে মার্কিন সেন্ট্রাল কমান্ড সিন্ড্রোমের উদ্যোগে এই জোট গঠিত হয়। প্রকাশ্যে এর উদ্দেশ্য বলা হয়েছিল ইরানের আঞ্চলিক হুমকি মোকাবিলা করা। কিন্তু বাস্তবে এই জোটের বড় অংশের কার্যক্রম ছিল গাজা ও হামাস বিরোধী যুদ্ধের কৌশল, টানেল প্রতিরোধ এবং সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ ঘিরে। বিশ্লেষকরা বলছেন, এই গোপন প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহযোগিতার ফলেই ইসরায়েল হামাসের ভূগর্ভস্থ টানেল ধ্বংসে সফল পায়। গণহত্যা নিন্দা করলেও গোপনে সহযোগিতা। আরব দেশগুলোর মুখে এক, কাজে আরেক, এমন দ্বৈত অবস্থান নিয়ে ফুঁসে উঠেছে মধ্যপ্রাচ্যে জনগণ। ইসরায়েলি হামলায় যখন গাজার নারী শিশুরা রক্তে ভাসছে, তখন এই ৬ মুসলিম দেশ ছিল কার্যত নীরব। অথচ ফাঁস হওয়া নথিতে দেখা গেছে তারা একদিকে শান্তি ও মানবতার পক্ষে বিবৃতি দিচ্ছিল, অন্যদিকে মার্কিন রাডার নেটওয়ার্ক এবং ইসরায়েলি গোয়েন্দা সিস্টেমের সঙ্গে যুক্ত হচ্ছিল। ২০২৪ সালের মধ্যে এই ৬ দেশ মার্কিন রাডার এবং সেন্সর নেটওয়ার্কে যুক্ত হয়ে যায়, যার মাধ্যমে ইরানের মিসাইল ও ড্রোন মোকাবিলার নামে তেল আবিবের সঙ্গে তাদের সেনাবাহিনী প্রায় একীভূত হয়ে যায়। দোহায় হামলায় ভাঙে গোপন জোটের মুখোশ। সেপ্টেম্বরে ইসরায়েলি বিমান হামলায় দোহায় নিহত হন একাধিক হামাস নেতা। ঘটনার পর কাতারের উপর চাপ পড়ে, কারণ তাদের রাজধানীতেই এই হামলা হয়। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে কাতারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বাধ্য করেন। এই ঘটনাই প্রমাণ করে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কেবল দ্বৈত্বিক নয়, বরং গভীর নিরাপত্তা ভিত্তিক এক বাস্তব জোটে রূপ নিয়েছে। বিশ্লেষকের মন্তব্য, বিশ্বাসঘাতকতার সবচেয়ে বড় প্রমাণ। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, এই ৬ দেশের দ্বিমুখী নীতি গাজাবাসীর সঙ্গে প্রচণ্ড বিশ্বাসঘাতকতা। তাদের বক্তব্য, যে আরব দেশগুলো আজ প্রকাশ্যে মানবতা এবং ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, তারা পর্দার আড়ালে ইসরায়েলের সামরিক অংশীদার হয়ে গেছে, কারণ তাদের কাছে ইরানের ভয় মানবতার চেয়ে বড়। ফিলিস্তিনিদের প্রশ্ন, বন্ধুর মুখে ছুরি কেন? গাজার সাধারণ মানুষের প্রশ্ন এখন একটাই, যাদের আমরা ভাই বলতাম, তারাই কি আমাদের শত্রুর পাশে? এই প্রশ্নেই জ্বলছে আজ গাজার ধ্বংসস্তূপ, কাঁদছে শিশুরা, আর বিশ্ব তাকিয়ে আছে আরব দুনিয়ার দ্বিচারিতার দিকে। আপনার মত কি? আপনার কি মনে হয় এই ৬ মুসলিম দেশ আসলেই গোপনে ইসরায়েলকে সাহায্য করেছে, নাকি এটা মার্কিন রাজনীতির আরেকটা কূটনৈতিক চাল? নিচে কমেন্টে লিখে জানান, আমি ফিলিস্তিনের পক্ষে। আর সাবস্ক্রাইব করুন যেন পরের পর্বে জানতে পারেন কে ফাঁস করল এই গোপন নথি, আরব নেতারা এখন কি বলছেন, ট্রাম্প কি জানতেন সবকিছু? এদিকে গাজায় নতুন যুদ্ধ, দগমোশ বনাম হামাসে নিহত ৩৮। শহর ভাঙচুরে ভয়ে কাঁপছে গাজা সিটি। গাজা উপত্যকায় অন্ধকার আরও ঘনীভূত হল। একদিকে ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধ হওয়ার বৃহত্তর দৃশ্যকোণ, অন্যদিকে শত্রুর নয় অভ্যন্তরীণ সংঘাতে রক্তঝরার নতুন অধ্যায়।
গত কয়েকদিনে গাজার বিভিন্ন অংশে উদ্ভূত নতুন সশস্ত্র গোষ্ঠী দগমোশ এবং শাসক সংগঠন হামাস এর মাঝে সংঘাতে স্থানীয় সূত্রে মৃত্যু হয়েছে ৩৮ জন। এদের মধ্যে ৩২ জন সন্দেহভাজন দগমোশ যোদ্ধা, বাকি ৬ জন হামাসের। স্থানীয় হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুসারে গাজা সিটির রাস্তাঘাটে লাফিয়ে বেড়ানো কলোয়ার গুলির মধ্যেই ছড়িয়ে পড়েছে ভয়াবহ ভয়ের ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে হামাসের একদল সশস্ত্র যোদ্ধা সড়কে হাঁটু গেড়ে বসানো মানুষকে মেশিন গান দিয়ে গুলি করে মরতে রাখছে। বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও হামাসকে আল্লাহু আকবার চেঁচিয়ে প্রশংসা করছিলেন। কিছু বেসামরিকের দাবি নিহতরা ইসরায়েলি সহযোগী ছিল। এই ভিডিও ঘটনার বর্ণনা মধ্যপ্রাচ্যের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ন্যাশনাল শক ছড়িয়েছে। দগমশ কি? অন্ধকার থেকে সামনে। দগমশ শব্দটি শুনলেই অনেকেরই স্মৃতিতে লেগে থাকে পুরনো কনটেক্সট। গাজার পক্ষের কিছু বড় পরিবার ও ক্ল্যানগুলোই অতীতেও অস্ত্র সংগ্রহ ও জঙ্গি কার্যক্রমে যুক্ত ছিল। সাম্প্রতিক বছরগুলোতে গাজার বিদ্যমান শূন্যস্থান ও সামাজিক ধ্বংসে নতুন কাঁধ তুলে দাঁড়িয়েছে স্থানীয় কিছু সংগঠন। ২০২৪ সাল থেকে দগমশ নামে একটি সংগঠন ধীরে ধীরে সংগঠিত হয়ে যোদ্ধা সংগ্রহ শুরু করেছে। তারা প্রায়শই প্রাইভেট বেতন দিয়ে সদস্যদের ধরে রাখছে এবং রাফা কেন্দ্রিক এলাকায় তাদের প্রভাব লক্ষণীয়। এই ধাঁচের নথি দ্বারা দেখা গেছে যে কিছুকাল ধরেই গাজায় হামাস বিরোধী দলের মিশন বাড়ছে। নেতৃত্বে ইয়াসের আবু শাবাব। দগমশ গোষ্ঠীর সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় নেতা হিসাবে উঠে এসেছেন ইয়াসের আবু শাবাব, রাফা শহরের পৃষ্ঠপোষক এক নেতাজন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন আবু শাবাব স্থানীয়ভাবে ক্ষমতার একটি ফ্যাক্টর হিসাবে কাজ করেছেন। তিনি ২০২৪ থেকে ২৫ সাল থেকে অন্তত কিছু লোককে সংগঠিত করে প্রতিরোধ গড়ে তুলেছেন এবং সাহায্য সামগ্রীর সুরক্ষায় ভূমিকা নিয়েছেন। ইসরায়েলি ও স্থানীয় সূত্রে অভিযোগ আছে দগমশকে অর্থ ও অস্ত্র সরবরাহ করে কিছু বাইরে থেকে সমর্থনও মিলেছে, যদিও বিষয়টি সর্বত্র স্বীকৃত নয়। হামাস কি আইনশৃঙ্খলা বাহিনী? ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার পর আপাতত গাজায় অস্থায়ী পুলিশ ও নিরাপত্তার দায়িত্ব নিয়েছে হামাসের সামরিক বিভাগ আল কাসম ব্রিগেড। ঘটনাস্থল জুড়ে তারা ফের ব্যাপক উপস্থিতি দেখিয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় আইন শৃঙ্খলা পুনঃপ্রবর্তনের নাম করে অভিযান চালাচ্ছে। গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী যুদ্ধবিরতির পর হামাস তাদের যোদ্ধাদের অংশীদার করে তেড়ে এসেছে, তবে এই অভিযানগুলোই মাঝে মাঝে প্রত্যাক্রিয়া ও বেসরকারি সংঘাতে রূপ নিচ্ছে। কেন উত্তেজনা ছড়ালো? ভয়েস থেকে অস্ত্র পর্যন্ত। বিশ্লেষকেরা বলছেন গাজার অভ্যন্তরীণ সংঘাতের মূলে আছে ৩টি বড় কারণ। ১. ২ বছরের সংঘাতের পর সামাজিক তফাত ও খাদ্য সংকট। ২. স্থানীয় ক্ষমতার শূন্যস্থান। যখন হামাস কেন্দ্রীয় ক্ষমতায় দুর্বলতায় ভুগছে, তখন স্থানীয় ক্ল্যান ও নতুন মিলিশিয়া নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করতে চায়। আর ৩. বাইরের কূটনৈতিক সামরিক ও হস্তক্ষেপের আশঙ্কা। কিভাবে আর কার মাধ্যমে অস্ত্র, অর্থ বা গোয়েন্দা সমর্থন আসছে সে নিয়ে জল্পনা রয়েছে। কয়েকটি রিপোর্টে উল্লেখ আছে কিছু আরব ও ইন্টারন্যাশনাল শক্তি আংশিকভাবে এই সংঘাতকে ব্যবহার করে নিজেদের কৌশলাত্মক লক্ষ্য সাধন করছে। মানুষ কোথায় নিরাপদ? গাজা সিটির সাধারণ মানুষ এখন ভয় ও অনিশ্চয়তার মাঝে। বেসামরিক মৃত্যুর সংখ্যা বাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বিগ্ন। হাসপাতালগুলো যাতে চালু থাকে এবং ত্রাণ পৌঁছায় এই মুহূর্তে সবচেয়ে জরুরি দাবিটি। কিন্তু একই সাথে অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা মহল্লাগুলোকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। শিশু ও বয়স্কদের সুব্যবস্থা বিপন্ন। গার্ডিয়ান ও স্থানীয় সংবাদে বলা হয়েছে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এখন আরও কঠিন হয়ে গেছে। চূড়ান্ত প্রশ্ন, গাজা কি নিজের শাসন হারিয়ে ফেলছে? যদিও বাইরের যুদ্ধবিরতি ঘোষণা আছে, অভ্যন্তরীণ সংঘাত গাজাকে এক ভিন্ন সংকটে ঠেলে দিয়েছে। এখানে একক ও নির্দিষ্ট সমাধান সহজ নয়। দগমশ বনাম হামাস সংঘাতের পরবর্তী অধ্যায়ে কি আরও বড় ধাক্কা দেবে, নাকি স্থানীয় নেতারা মিলেমিশে অচিরেই মধ্যস্থতার পথ খুঁজে পাবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।